পরিণীতা সিজন 2 ষষ্ঠ পর্ব। আরিশা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে বন্ধ দরজার দিকে। ন্যানো সেকেন্ডে কি থেকে যে কি হয়ে গেল তা বুঝেও উঠতে পারল না। তার আগেই নিষ্ঠুরের মতো ওকে বের করে দিল প্রিয়ম। হুঁশ ফিরতেই দু হাতে দরজায় আঘাত করল আরিশা। সর্বশক্তি দিয়ে দরজায় আঘাত করতে করতে উচ্চস্বরে চেঁচালো, প্রিয়ম ভাই, দরজা খোলো, আমাকে ঢুকতে দাও, ভুল হয়ে গেছে তো, প্লিজ মাফ করে দাও। নির্দয় প্রিয়ম দরজা খুলল না। আরিশা অসহায় দৃষ্টিতে তাকালো। আশেপাশে সব কিছু ঘোলা মনে হচ্ছে ওর। প্রিয়ম কেন এমন করছে? ওকে ছাড়া কি করে বাঁচবে আরিশা? আরিশা কাঁদতে কাঁদতে বসে পড়ল মেঝেতে। দরজায় বাড়ি দেওয়া থামল না ওর, উল্টে আহাজারি বাড়ল। ভাঙা গলায় ডাকলো, প্রিয়ম ভাই, প্লিজ প্লিজ প্রিয়ম ভাই, দরজাটা খোলো, আমি কোথায় যাব? তোমাকে ছাড়া যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ওর চিৎকারের আওয়াজ শুনে দোতলায় ছুটে আসলো সবাই। আকিব হোসেন দৌড়ে এসে ধরলেন ওকে। ধরফড় করে বললেন, কি হয়েছে আরু, কেন কাঁদছো? আমরা সবাই রাজি তো বিয়েতে। তোমার প্রিয়ম ভাইয়ের সাথেই বিয়ে হবে তোমার। বিয়ে হবে না বাবা, বিয়ে হবে না। প্রিয়ম ভাই আমাকে বিয়ে করবে না বলেছে, আমাকে আর ভালোবাসে না। আমি কি করে থাকবো? কাঁদতে কাঁদতে বলল আরিশা। প্রাণনেশা আরাম করে ঘুমোচ্ছিল নিজের কক্ষে। বাইরে মানুষের পায়ের ধূপধাপ শব্দ আর কিছু চিৎকারের আওয়াজে ঘুম হালকা হলো ওর। বহু কষ্টে টেনে হিচড়ে উঠে বসলো ও। চোখ কষলে আশেপাশে তাকিয়ে ঠাউর করার চেষ্টা করলো পারিপার্শ্বিক অবস্থা। অনেকটা সময় বসে ধাতস্থ করার চেষ্টা করলো নিজেকে। বাইরের আওয়াজ সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ক্রমাগত। কপালে ভাঁজ ফেলে বন্ধ দরজার দিকে চাইল প্রাণনেশা। গত রাতে ঘুমোতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিল ওর। বলতে লজ্জা নেই, ও যে কত বড় মাপের ছ্যাঁচড়া সেটা ও কাল রাতেই অনুভব করতে পেরেছে। প্রত্যুষ ভাই ওর পাশের রুমে অর্থাৎ প্রিয়মের রুমে ছিল সেটা অনুভব করে পুরো রাত ঘুমোতে পারেনি ও। আগে যেমন প্রত্যুষের রুমে গিয়ে উকি দিয়ে আসতো, সেই সেম অমানবিক কাজটা করার জন্য ওর পা দুটো নিষ্পিস করছিল। অনেক কষ্টে প্রাণনেশা সামলেছে নিজেকে। দরজা বন্ধ করে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়েছিল, যাতে ওর মনের অযাচিত ইচ্ছের কাছে ওর ইজ্জত খোয়া না যায়। তবুও ঘুম এসেছে শেষ রাতের দিকে। কিন্তু এত সকালে এই বাড়িতে কি হলো? বাইরে তো মনে হচ্ছে সুনামি বয়ে যাচ্ছে। প্রাণনেশা টলমল পায়ে বিছানা থেকে নামলো। দরজা খুলে ঘুমো ঘুমো দৃষ্টিতে কক্ষের বাইরে বের হলো। প্রিয়মের রুমের সামনে জটলা থেকে সেদিকে এগোলো। শরীরে ব্যালেন্স রাখতে কষ্ট হচ্ছে ওর। ঘুম থেকে ওঠার পর এই ঢুলুলু ভাব কাটতে অনেকটা সময় লাগে ওর। পা টেনে টেনে হাঁটতে গিয়ে উল্টে পড়বে তার আগেই দুটো হাত আঁকড়ে ধরল ওকে। প্রাণনেশা চোখ খিচে নিল। এখনই পুরো বাড়ির মানুষের সামনে মান ইজ্জত সব যাবে ওর। আরে শক্ত টাইলসের মেঝেটায় মুখ থুবড়ে পড়ছে না কেন প্রাণনেশা? পৃথিবীর অভিকর্ষণ ত্বরণ ক্রিয়া করা বন্ধ করে দিয়েছে নাকি? প্রাণনেশা পিটপিট করে চোখ মেলল। পূর্ণ দৃষ্টিতে তাকাতেই প্রথমে চোখে পড়ল প্রত্যুষের উদ্বিগ্ন চিন্তিত মুখ। ওর দিকে উতলা দৃষ্টিতে তাকিয়ে আছে, দুই হাতে আগলে রেখেছে ওকে। প্রত্যুষ ছেড়ে দিল ওকে। প্রাণনেশা সোজা হয়ে সালোয়ার ঠিক করে দাঁড়ালো। প্রত্যুষ উগ্রীব স্বরে বলল, দেখে হাঁটবি তো, এভাবে কেউ হাঁটে? পড়ে গিয়ে যদি নাক মুখ ফাটাতি তখন কি হতো? ব্যথা পেয়েছিস কোথাও? প্রাণনেশা মাথা নাড়ল দুপাশে। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করল প্রত্যুষ। মুখের ওপর পড়া চুলগুলো পেছনে গুছিয়ে রাখলো যত্ন সহকারে। প্রাণনেশা হাঁ করে তাকিয়ে থাকলো ওর দিকে। ব্যাপারটা আমলে নিল না ততটা। এসব প্রত্যুষ ভালোবাসার জন্য করে না, এটা ওর অভ্যাস। প্রাণনেশার চুল এলোমেলো দেখলেই গুছিয়ে দিতে হবে ওকে। খুঁতখুঁতে স্বভাবটা প্রবল তার। জটলার দিকে তাকালো প্রাণনেশা। সেদিকে তাকিয়ে অবুঝ স্বরে বলল, ওখানে কি হয়েছে প্রত্যুষ ভাই?
কি আর হবে, তোদের দুই ভাই বোনের যে মাথার একটা তাজ ছেঁড়া সেটা প্রুফ করেছে আর কি প্রিয়ম। কাল রাতে অত করে বোঝালাম, তবুও বুঝলো না তোর ভাই। আরিশাকে বলেছে ওকে বিয়ে করবে না। বাচ্চাদের মতো কাঁদছে মেয়েটা। এবার ঠাউর করা গেল এত চিৎকার চেঁচামেচির উৎস। আরিশা কাঁদছিল তাহলে। প্রাণেশার মন খারাপ হলো ওর জন্য। প্রিয়ম যে কতটা প্রতিশোধ পরায়ণ সেটা ওর বোন হওয়ার সুবাদে হাড়ে হাড়ে বুঝতে পারে প্রাণেশা। আরিশার এক চিমটি কষ্টের বদলে ওকে যে 10 বালতি কষ্ট ফিরিয়ে দেবে ওর ভাই, সেটাও জানা ওর। তবে প্রত্যুষের কথাগুলো মাথায় আসতেই প্রাণেশা নাক ফুলিয়ে তাকালো ওর দিকে। শ্লেষাত্মক হেসে বললে, আরু আপু কাল অমন করেছে বলেই প্রিয়ম ভাই বিয়ে করবে না বলেছে, অথচ সেটা তার মুখের কথা। প্রতিশোধ নিতে বলল জাস্ট। বিয়ে করলে শুধু আরু আপুকেই করবে, কিন্তু তোমার মতো আরেকজনকে বিয়ে করে প্রমাণ করে দেখাবে না প্রত্যুষ ভাই। আমি বা আমার ভাই যেমনই না হই কেন, তোমার মতো বেইমান না। বলেই গটগটিয়ে চলে গেল প্রত্যুষের সামনে থেকে। প্রত্যুষ অসহায় দৃষ্টিতে তাকালো ওর যাওয়ার দিকে। এই শব্দটা সারা জীবন শুনতে হবে ওকে। প্রত্যুষ মাথা পেতে নিল ওর অ্যালিগেশন, যে কারণে মেয়েটা এখনো বিয়েই করতে পারল না। 6টা বছর নষ্ট হলো ওর। হাসতে ভুলে গেল সেই সবের সামনে এই নিষ্ঠুর দ্বিরুক্তি বড়ই নগণ্য। প্রত্যুষকে কথাটা শোনাতে পেরে প্রাণনেশার পৈশাচিক আনন্দ পাওয়ার কথা ছিল, অথচ ও খুশি হতে পারল না। প্রত্যুষের গোমড়া মুখ দাঁড়িয়ে থেকে দেখার সাহসটুকু পর্যন্ত করতে পারল না ও। মানুষটার একটা কষ্টের বিনিময়ে যে 1000টা ছুরি ওর বুকে এসে লাগে, কি করে তার আধারে ঢাকা মুখের দিকে তাকিয়ে হাসবে প্রাণনেশা। আরিশা কাঁদছে এখনো, বারবার বলছে প্রিয়মকে দরজা খুলতে বলতে। প্রাণনেশা গিয়ে মনারা বেগমের পাশে দাঁড়ালো। দৃষ্টি দিয়ে জিজ্ঞেস করলো কি। মনারা বেগম হতাশ ভঙ্গিতে মাথা নাড়ে। প্রত্যুষ এসে দাঁড়ালো প্রাণনেশার পাশে। প্রাণনেশার চোখ তুলে তাকাতেই মুখ বাঁকালো প্রত্যুষ। আকিব হোসেন 2 হাতে আগলে রেখেছিল আরিশাকে। আরিশা তার হাত সরিয়ে উঠে দাঁড়ালো। চোখ মুছে দগ্ধ দৃষ্টিতে প্রিয়মের বন্ধ দরজার দিকে তাকালো। ভঙ্গুর স্বরে বলল, তাহলে আমাকে বিয়ে করবে না তুমি? ঠিক আছে, তোমাকে বলেছিলাম না আমি প্রিয়ম ভাই, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি। তুমি বলেছিলে সবাই এমনিই বলে, কথার কথা, কিন্তু আমি সত্যিই মরে যাব প্রিয়ম ভাই। তোমাকে ছাড়া প্রতিনিয়ত ধুকে ধুকে মরার চেয়ে আমি একেবারেই মরে যাব। বলেই দৌড় দিল আরিশা। সবাই হতভম্ব দৃষ্টিতে তাকালো ওর দৌড়ে যাওয়ার দিকে। আরিশা যেভাবে বিদ্যুৎ বেগে দৌড়ালো কেউ ধরতেও পারল না ওকে। দৌড়ে গিয়ে প্রাণনেশার কক্ষে ঢুকে শব্দ করে দরজা লাগালো আরিশা। যে কক্ষের দরজা খোলা পেয়েছে সেই কক্ষেই দিক বিদিক শূন্য হয়ে ঢুকেছে বলা যায়। সবাই আতঙ্কিত দৃষ্টিতে তাকালো সেই দিকে। মনারা বেগম ভয়ার্ত স্বরে বলল, মেয়েটা এভাবে দরজা বাঁধল কেন? প্রিয়াশা ভুইয়া দৌড়ে গিয়ে দরজা ধাক্কালো। সবাই ছুটল তার পিছু পিছু। এতক্ষণে সবাই প্রিয়মকে ডাকছিল, এবার শুরু হলো আরিশাকে ডাকা। প্রিয়াশা ভুইয়া ভয়ে কেঁদে দিলেন। মনারা বেগম গিয়ে জড়িয়ে ধরলেন তাকে, শান্ত করতে বললেন, কেঁদো না আপা, আরিশা ঠিক দরজা খুলবে। খুলছে না তো দরজা, মেয়েটা যদি কিছু করে ফেলে, বলে শব্দ করে কাঁদলেন তিনি। প্রাণনেশা দাঁড়িয়েছিল প্রত্যুষের পাশে। ওর দিকে তাকিয়ে ভয়ার্ত স্বরে বলল, এসব হচ্ছেটা কি? এতক্ষণ প্রিয়ম ভাই দরজা খুলছিল না, এখন আরিশা আপুও এমন করছে। প্রত্যুষ ভাই, আরিশা আপু কি কিছু করে ফেলবে নিজের? আমি কি জানি, তুই যেখানে দাঁড়িয়ে আছিস আমিও সেখানেই দাঁড়িয়ে আছি। মনে হয় তোর মতোই কাহিনী ঘটাবে। তুই 6 বছর আগে কি করেছিলিস মনে নেই? তোরা মেয়েরা এত কাহিনী কেমনে করিস ভাই? কই কালকে প্রিয়মকে প্রত্যাখ্যান করার পরও তো ও কিছু ঘটায়নি, উল্টে সহি সালামত বাড়ি ফিরে এসেছে। তোর বান্ধবী তোর রাস্তায় হাঁটছে। ভাবলে ভাবে বলল প্রত্যুষ। নাক মুখ কুঁচকে চাইল প্রাণনেশা। কতটা নির্দয়ের মতো কথা বলেছে প্রত্যুষ, যেন এটা স্বাভাবিক ঘটনা। যেখানে ওদের চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সেখানে প্রত্যুষ নির্বিকার। প্রাণনেশা তপ্তস্বরে বলল, কতটা হার্টলেস তুমি। ছি প্রত্যুষ ভাই, লজ্জা লাগা দরকার তোমার। মেয়েরা কষ্ট সহ্য করতে পারে না, ওদের মন নরম হয়, তোমাদের ছেলেদের মতো
পাথর হৃদয়ের হয় না ওরা। ওর কথা কোনো প্রভাবই ফেলতে পারল না প্রত্যুষের ওপর। উল্টে ঠোঁট গোল করে তাচ্ছিল্য করল প্রাণনেশাকে। প্রাণনেশার মন চাইল ওর বড় বড় নখগুলো দিয়ে প্রত্যুষের মুখ খামচে দিতে। বিছানার উপর বাবু হয়ে বসে আছে প্রিয়ম। ওর মুখে শয়তানি হাসি ল্যাপটানো। মনে মনে চিৎকার করে বলছে, দেখ আরিশা, দেখ কতটা কষ্ট লাগে। আমারও কালকে এমনই লেগেছিল। আমি তোর চেয়েও বেশি চিৎকার করে কেঁদেছি। আমার কান্না কেউ শোনেনি, আমি শুনতে দিইনি। এতক্ষণ আরিশা চিৎকার করে বলা সব কথা দরজায় আড়ি পেতে শুনছিল প্রিয়ম, কিন্তু এখন আর কারোর কথা শোনা যাচ্ছে না। প্রিয়ম অবাক হলো ভীষণ। এত তাড়াতাড়ি কান্না থামিয়ে দিয়েছে আরিশা। প্রিয়মের মনে ভয় উদ্ভব হচ্ছে এবার। আরিশা কি চলে গেছে? রাগ করে নিজেই বিয়ে করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে? এমন করলে তো সমস্যা। প্রিয়ম তো শুধু ওকে একটু শাস্তি দিতে চেয়েছিল। প্রিয়মের ভাবনার মাঝেই ফের জোরে জোরে দরজা ধাক্কালো কেউ। হকচকিয়ে উঠে দাঁড়ালো প্রিয়ম। বাইরে থেকে পিয়াস ভুইয়া ডাকার শব্দ শোনা যাচ্ছে। প্রিয়ম খুলবে না ভাবলেও আবার কি চিন্তায় হন্তদন্ত হয়ে খুলে দিল দরজা। দরজা খুলতেই পিয়াস ভুইয়ার আতঙ্কিত মুখ চোখে পড়ে ওর। পিয়াস ভুইয়া হড়বড় করে বলে, প্রিয়ম, আরু, আরু। কি হয়েছে আরুর? আরু দরজা খুলছে না প্রিয়ম। ওর কোনো শব্দ শোনা যাচ্ছে না। তোর ফুপি কাঁদছে। আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে দৌড় দিল প্রিয়ম। দরজার সামনে থেকে ক্রন্দনরত পিয়াসা ভুইয়াকে সরিয়ে নিজেই ধাক্কালো দরজা। আরিশা দরজা খুলল না। এতগুলো মানুষের ডাকাডাকিতেও দরজা খুলল না। নিজের প্রিয় মানুষটার ডাক শুনে দরজা খুলল না। প্রিয়মের বুক কাঁপছে। বক্ষের প্রতিটা কোষে টনটনে ব্যথা ছড়াচ্ছে। প্রত্যুষ এগিয়ে এলো পেছন থেকে। প্রিয়মের দিকে তাকিয়ে বলল, দরজা ভাঙতে হবে। ধাক্কা মেরে অনেক কসরত ভুইয়ে দরজা ভাঙল দুজনে। কক্ষের ভেতরে হুড়মুড়িয়ে ঢুকতেই সবার চক্ষু ছানা বড়া। আরিশা বিছানার ওপর টুল পেতে তার উপর দাঁড়িয়ে আছে। ফ্যানে ওড়না বেঁধে গলায় পেঁচানোর চেষ্টা করছে। অর্থাৎ ও নিজের কাজ করতে করতেই ঢুকে গেছে সবাই ওর কক্ষে। হতবাক হয়ে সবার দিকে তাকিয়ে আছে আরিশা। একবার হাতে ধরা ওড়নাটার দিকে চাইল। এখনো মারা গিট দিতে পারেনি ওড়নায়। ঢোক গিলে তাকালো প্রাণনেশা। আগুন দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়ম। আরিশা নিজের কাজ কন্টিনিউ করতেই প্রিয়ম দৌড়ে গিয়ে এক টানে বিছানা থেকে নিচে নামালো ওকে। দুই গালে কষিয়ে দুটো থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের চোটে মেঝেতে পড়ে গেল আরিশা। ঠোঁটের ফিনকি দিয়ে রক্ত বেরোলো। ফ্লোরে বসে হাও মাও করে কেঁদে দিল আরিশা। প্রিয়ম ধরতে যাবে তার আগে গিয়ে লুকোলো পিয়াসা ভুইয়ার পেছনে। পিয়াসা ভুইয়াও ওকে আড়াল করবে তো দূর, উল্টে নিজেই ফের থাপ্পড় বসালো ওর গালে। আরিশা হতভম্ব হয়ে চেয়ে থাকলো মায়ের দিকে। অবাকের চোটে কান্না থেমে গেছে ওর। আশ্চর্য, ওর গালটাকে সবাই পেয়েছে কি? যেই পাচ্ছে সেই চড় বসাচ্ছে। পিয়াসা ভুইয়া আর একটা মারার আগে পিয়াস ভুইয়া আড়াল করলেন ওকে। বুকের সাথে জড়িয়ে বললেন, মারিস না আমার বাচ্চাটাকে। আমার ছেলের হবু বউকে মারার কোনো অধিকার নেই তোর। পিয়াসা ভুইয়া ফুঁসতে ফুঁসতে তাকালেন আরিশার দিকে। প্রিয়মেরও একই অবস্থা। পাচ্ছে না চোখ দিয়েই ঝলসে দিতে ওকে। প্রিয়ম আর পিয়াসা ভুইয়ার আগ্রাসী থাবা থেকে বাঁচাতে পিয়াস ভুইয়ার বুকের সাথে জড়িয়ে আছে ওকে। দুজন তককে তককে আছে আরিশাকে আর কয়েকটা মেরে শিক্ষা দেওয়ার জন্য। সুইসাইড করা কোনো বড় ব্যাপার না, কিন্তু বড় ব্যাপার হচ্ছে সুইসাইড করলে যদি কোনো ক্রমে বেঁচে যাওয়া যায়, তখন মায়ের হাতে দাবাং মার্কা চড়গুলো হজম করা। ড্রয়িং রুমে আবারও গোল টেবিল বৈঠক বসেছে। এবারে ড্রয়িং রুমে উপস্থিত আছে সবাই। আরিশা মাথা নিচু করে হেঁচকি তুলছে ক্রমাগত। প্রাণনেশা পাশ থেকে সান্ত্বনা দিচ্ছে ওকে। প্রিয়ম গো ধরে বসে আছে। আজকেই বিয়ে ঠিক করতে হবে। বড়দের ডিসিশন নেওয়ার সুযোগটুকুও দিচ্ছে না। পিয়াস ভুইয়া আর না পেরেই বললেন, তাহলে তুমি চাইছো 4-5 দিনের মধ্যেই বিয়ের কাজ সেরে ফেলতে? 2-1 দিনের মধ্যে, শক্ত কণ্ঠে বলল প্রিয়ম। পিয়াস ভুইয়া হতাশ ভঙ্গিতে মাথা নাড়লেন। মনারা বেগমকে বললেন, ভাবিকে ফোন দাও, প্রহর আর রিধিতাকে নিয়ে যাতে তাড়াতাড়ি আসে। ওদের ছাড়া বিয়ে ঠিক করব কি করে?
প্রাণনেশা খুশিতে জড়িয়ে ধরল আরিশাকে। আরিশা ঠোঁট উল্টে বলল, সরি রে, তোর ওড়নাটা ছিঁড়ে গেছে। আসলে প্রিয়ম ভাই ওভাবে টেনে আনায় আর আমি শক্ত করে টেনে ধরায় টান পড়েছে। আরে বাদ দাও তো আপনি, মাত্র একটা ওড়না ছিঁড়েছে। তোমাকে ভাবি আপু হিসেবে পাওয়ার জন্য আমি 1000টা ওড়না বিলিয়ে দেব, গদগদ হয়ে বলল প্রাণনেশা। শপিংয়ে যাওয়ার দিন আজ, যেহেতু বিয়েটা 2-3 দিনের মধ্যেই হবে। প্রিয়মেরও প্রচুর তাগাদা, তাই শপিংটা সেরে ফেলতে হবে তাড়াতাড়ি। প্রিয়ম আর প্রাণনেশাই যাচ্ছে শুধু এই বাড়ি থেকে। মনারা বেগম আর মালিহা বেগমকে 1000 অনুরোধ করেও লাভ হলো না। এসব নাকি ছোটদের কাজ, ওরা বড়রা গিয়ে কি করবে। পিয়াস ভইয়া সকালে উঠেই অফিসে ছুটলেন, ইম্পর্টেন্ট মিটিং আছে আজ তার। প্রিয়ম যেহেতু যেতে পারবে না, তাই সব কিছু আজ তাকেই সামলাতে হবে। রিধিতা প্রেগনেন্ট, ডক্টর ওকে ফুল টাইম বেড রেস্ট দিয়েছে। অগত্যা ও নিজেও যেতে পারবে না। এটা নিয়ে বড্ড মন খারাপ করছে ওর। যদিও ও এসব নির্দেশনা উপেক্ষা করে চলে আসছিল, প্রহর আটকেছে ওকে। রিধিতাও নাছোড়বান্দা হয়েছিল আসার জন্য। ডক্টররা তো কত কিছুই বলে, সব কিছু মানতে হবে নাকি? বহু কষ্টে বুঝিয়ে এখন এইসব জার্নি ওর হেলথের জন্য ভালো হবে না। অবশেষে মেনেছে রিধিতা। প্রিয়ম রেডি হয়ে দাঁড়িয়ে আছে সদর দরজার সামনে। প্রাণনেশা এখনও বেরোতে পারল না নিজের কক্ষ থেকে। 1.5-2 ঘন্টা লাগিয়ে রেডি না হলে শান্তি লাগে না ওর। প্রিয়ম ঘড়ির দিকে তাকিয়ে চবর্গীয় শব্দ করল। মেয়েটার কোনো গতি হবে আল্লাহ মালুম। কোনো কাজ যদি ঠিক করে করতে পারত ও। আরও 15 মিনিট পর প্রাণনেশা ধূপধাপ পা ফেলে নিচে নামল। প্রিয়মের কাছে এসে হড়হড় করে বলল, সরি, আর একটু সময় নিতি। এত তাড়াতাড়ি কেউ নিচে নামে, বোকা মেয়ে। ঠোঁট উল্টালো প্রাণনেশা। দুজনে মনারা বেগমের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় এসে দাঁড়াতেই দেখল প্রহর রাহাতকে নিয়ে দাঁড়িয়ে আছে ও বাড়ির গেটের সামনে। প্রাণনেশা দৌড় দিল সেই দিকে। ওরা যেতেই প্রহর চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি জানিস? এই লেট লতিফা থেকে জিজ্ঞেস কর না, নাক কুচকে বলল প্রিয়ম। রাহাত দৌড়ে এসে জড়িয়ে ধরল প্রাণনেশাকে। প্রাণনেশা হাত বুলিয়ে দিল ওর মাথায়। প্রহরের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, চলো ভাইয়া। আমি যাব না রে। কেন? উদ্গ্রীব হয়ে বলল প্রাণনেশা। এমনি ভালো লাগছে না রিধিকে ফেলে যেতে। মেয়েটার মন খারাপ করে বসে আছে, অনেক কষ্টে বুঝিয়েছি ওকে। তারপর যখন বলেছি আমিও যাব না, তখন গিয়ে মুখে হাসি ফুটেছে ওর। আমারও খারাপ লাগছে রে, শপিংয়ে যাওয়ার জন্য অফিস গেলাম না। চাচুকে সামলাতে হচ্ছে সব কিছু, কিন্তু কি করব বল, ওকে ফেলে কি করে যায়। প্রাণনেশার মন খারাপ হলো। রিধিতা যাবে না শুনেই শপিংয়ে যাওয়ার ইচ্ছে অর্ধেক মরে গেছিল। ভেবেছিল আরিশা, রিধিতা আর ও মিলে অনেক মজা করবে। কোনো ইভেন্টে 3 জন একসাথে না হলে যে জমে না। একজন না থাকলেও আনন্দগুলো কেমন যেন অপূর্ণ থেকে যায়। এখন বলছে প্রহরও যাবে না। প্রাণনেশা গোমড়া মুখ দেখে প্রিয়মর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মন খারাপ করো না বুনু, সব কিছু তো আমাদের প্ল্যান মাফিক হয় না। তার মানে 2 বাড়ি থেকে বড় বলতে শুধু আমি আর প্রিয়ম ভাই যাব, তাই তো? প্রিয়ম উত্তর করল, না, প্রত্যুষ ভাইও যাবে বলেছে। আমি কাল রাতে অনেক রিকোয়েস্ট করেছি তাকে, মেনেছে শেষমেশ, যাবে বলেছে। আমরা হসপিটালের সামনে থেকে রিসিভ করব তাকে। মাথা নাড়ালো প্রাণনেশা। পরক্ষণেই প্রহরের কোলে থাকা প্রজ্জ্বলের দিকে তাকিয়ে বলল, ও যাবে না? যাবে না বলেছে তো। বলছি অনেক যেতে, কিন্তু ও শুধু আমাদের বাড়ির মানুষগুলোর সাথেই কমফোর্ট, মানে যাদেরকে সারাক্ষণ চোখের সামনে দেখে তাদের সাথেই মিশতে পারে। প্রত্যুষ কখন না কখন আসবে, ততক্ষণ কাঁদবে তোদের সাথে। প্রিয়ম গাল টেনে দিল ওর। মুচকি হাসি হেসে বলল, প্রত্যুষ ভাইয়ের মতো হয়েছে আর কি, ইন্ট্রোভার্ট। প্রাণনেশা তাকালো ওর দিকে, ব্যাকুল স্বরে বলল, যাবে না? আমি দেখে রাখবো তোমাকে বাবা। যাব। কুট্টি কুট্টি দাঁত দেখিয়ে হেসে বলল প্রজ্জ্বল। প্রহর অবাক হয়ে তাকালো ওর দিকে, বিহল স্বরে বলল, এই না রিধি আর তোর দাদিমাকে বললে তুমি যাবে না?
আমাকেও তো বললে, এখন বলছো যাব? চকচকে দৃষ্টিতে প্রাণনেশার দিকে তাকালো প্রজ্জ্বল। আসল কথা হচ্ছে ওর প্রাণনেশার সাথে যেতে মন চাইছে। যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে সুন্দর হাসি মেয়েটার ছবি অগণিতবার দেখেছে প্রজ্জ্বল। ওর বাবার গ্যালারিতে মেয়েটার ছবি ঠাসা। প্রজ্জ্বল গেম খেলার সময় লুকিয়ে লুকিয়ে দেখত মেয়েটার ছবি। গ্যালারির লক করা থাকায় অনেক কষ্টে পাসওয়ার্ড জেনে মেয়েটার ছবি বের করেছিল প্রজ্জ্বল। প্রজ্জ্বলের ছোট্ট মস্তিষ্কে গেড়ে বসেছিল মেয়েটা। মনে মনে স্বপ্ন বুনত একদিন ফ্রক পরা মেয়েটার সাথে দেখা হবে ওর। দেখা হয়েও ছিল, তবে এক অযাচিত ঘটনায়। মেয়েটা তাকে বাঁচিয়েছিল একটা দুষ্টু ছেলের হাত থেকে। প্রজ্জ্বল বেশি কথা বলতে পারেনি। তারপর যখন ওদের বাড়ি গিয়েছিল, প্রজ্জ্বল কতবার যে ওর কাছে গিয়েছিল কথা বলার জন্য, বন্ধুত্ব করার জন্য, তবে মেয়েটা কথা বলেনি ওর সাথে। হয়তো সেই সুযোগ বা পরিস্থিতি কোনোটাই ছিল না। তবে প্রজ্জ্বলের মন খারাপ হয়েছিল মেয়েটার কথা না বলায়। আজ যখন তার সাথে যাওয়ার একটা সুযোগ হয়েছে, তখন সেই সুযোগ কিছুতেই হাতছাড়া করবে না প্রজ্জ্বল। প্রাণনেশা মিষ্টি হেসে তাকালো ওর দিকে, হাত বাড়িয়ে ডাকলো ওকে নিজের কোলে। প্রজ্জ্বল কাল বিলম্ব না করে ওর কোলে উঠে বসে। গলা জড়িয়ে প্রহরকে উদ্দেশ্য করে হাত নাড়িয়ে বাই জানালো। প্রাণনেশা হাসে, প্রহর দিকে তাকিয়ে বলল, আচ্ছা যাই তাহলে। প্রজ্জ্বল কাঁদবে না, তাই না? প্রজ্জ্বল উপর নিচে মাথা নাড়ালো। প্রিয়ম, প্রাণনেশা, রাহাত আর প্রজ্জ্বলকে নিয়ে গাড়িতে উঠল। গাড়ি চালাচ্ছে প্রিয়ম। এখন ওদের গন্তব্য হসপিটাল। প্রত্যুষ উঠবে সেখান থেকে। পেছনের সিটে বসে ফোন টিপছে প্রাণনেশা। আরিশার সাথে মেসেঞ্জারে কথা বলছে ও। আদনান আর আরিশা বেরিয়ে পড়েছে। ওদের বাড়ি থেকেও ওরা দুজন বাদে কেউ আসবে না। প্রাণনেশা বসে আছে জানলার পাশে। ওর পাশে প্রজ্জ্বল, তার পাশে রাহাত। হঠাৎই প্রজ্জ্বল জড়িয়ে ধরল ওকে। প্রাণনেশা একবার ফিরে চাইল ওর দিকে। ফোন অফ করে হাত বুলিয়ে দিল ওর মাথায়। কোমল স্বরে জিজ্ঞেস করলো, কি বসতে কষ্ট হচ্ছে? কোলে নেব? প্রজ্জ্বল দুপাশে মাথা নাড়ল। আধো আধো স্বরে বলল, আমি তোমাকে কি বলে ডাকবো? তুমি কে হও আমার? প্রাণনেশা ঠোঁট কামড়ে তাকালো ওর দিকে। মনটা খারাপ হয়ে যাচ্ছে ক্রমে ক্রমে। এই রিলেটেড কথাগুলো সেকেন্ডেই প্রাণনেশার হাসি উধাও করে দিতে সক্ষম। কিন্তু আজ যে মন খারাপ করলে চলবে না। প্রাণনেশা ভেবেই নিয়েছে, যাই হয়ে যাক না কেন, আজ মন ভরে আনন্দ করবে প্রাণনেশা। কিছু অপূর্ণতা বুকে চেপে রেখে মনে মনে বলল, আমি তোমার না হওয়া মা। তোমার বাবা আমার থেকে কেড়ে নিয়েছে তোমাকে। কিন্তু মুখে বলল, কি ডাকবে তুমি বলো? মাম ডাকি? ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে বলল প্রজ্জ্বল। প্রাণনেশা মিষ্টি হাসে, মাথা উপর চুমু খেয়ে বলে, আচ্ছা দেখো। হসপিটালের সামনে আসতে গাড়ি থামালো প্রিয়ম। ডায়াল করলো প্রত্যুষের নাম্বার। প্রত্যুষ ফোন কানে চেপেই বেরিয়ে আসে ভেতর থেকে। গাড়িতে উঠে প্রিয়মের পাশের সিটে বসে। প্রিয়ম গাড়ি স্টার্ট দিল ফের। দুজনের কথা বলছিল। প্রত্যুষ কথা বলার মাঝেই পেছনে ফিরে প্রজ্জ্বলকে দেখে অবাক হলো। বলল, প্রজ্জ্বলও এসেছে? ও তো কারোর সাথে যায় না কোথাও। বাবার কথায় উচ্ছ্বসিত দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়ালো ও। প্রিয়ম স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতে বলল, প্রাণনেশার সাথে চলে এসেছে। প্রত্যুষ সামনে ফিরে সোজা হয়ে বসল। কোনো কথা বলল না আর। পুরো রাস্তা নিশ্চুপে কাটিয়ে অবশেষে শপিং মলের সামনে এসে থামলো ওরা। একে একে গাড়ির ডোর খুলে নামলো ওরা। প্রাণনেশা কোলে করে নামালো প্রজ্জ্বলকে। দু হাতে রাহাত আর প্রজ্জ্বলকে ধরল। ততক্ষণে আরিশা আর আদনানও গাড়ি এসে পৌঁছালো। একত্রে মিলিত হলো সবাই। একসাথে ঢুকলো শপিং মলের ভেতর। প্রথমে একটা শাড়ির দোকানে ঢুকলো ওরা। আরিশা নেড়ে চেড়ে শাড়ি দেখছে, কিন্তু বিপত্তি হচ্ছে ওর কোনো শাড়িই পছন্দ হচ্ছে না। প্রাণনেশা অনেকবার বলেছে শাড়ি পছন্দ না হলে লেহেঙ্গা দেখতে, কিন্তু আরিশা নাকি শাড়িই পছন্দ। যেহেতু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছে, তাই বিয়ে হবে সম্পূর্ণ বাঙালি নিয়মে। সেখানে একজন বাঙালি হয়ে শাড়ি না পরে অনেক বড় অমানবিক কাজ হয়ে যাবে। সবাই মেনেছে আরিশার কথা। আরিশা কোনো শাড়ি
আলাদাভাবে চুজ করতে পারছে না। ওর দৃষ্টিতে সব শাড়ি এক মনে হচ্ছে। দোকানি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন টাইপের শাড়ি দেখালেও কাজ হচ্ছে না। আরিশা শাড়ির ডিজাইন দেখতে দেখতে বলল, এগুলো না, অন্য ডিজাইনের দেখান। আর কোনো ডিজাইন আমাদের দোকানে অবশিষ্ট নেই ম্যাম। দোকানির কথায় কপালে ভাঁজ ফেলে তাকালো আরিশা। আশেপাশে তাকিয়ে চোখ বড় বড় করে তাকালো ও। শাড়ির সাইডে 3 ভাগে 1 ভাগ জায়গা খালি। আরিশা প্রায় সব শাড়ি বের করে ফেলেছে, তবুও চুজ করতে পারছে না। আরিশা ঠোঁট উল্টে প্রাণেশার দিকে তাকিয়ে বলল, একটা শাড়ি খুঁজে দে না আমাকে। কি রে, তুই এখানে মোবাইল টিপতে এসেছিস? মোবাইল ঘাটায় ব্যাঘাত ঘটল প্রাণেশার। ওর নাক মুখ কুঁচকে বলল, আমি শাড়ি চিনি নাকি? এমনভাবে বলছো যেন আমি শাড়ি পরে উল্টে ফেলেছি। এই ভাইয়া, তোমার বউকে শাড়ি চুজ করে দাও না। কি করতে এসেছো এখানে? প্রিয়ম কথা বলছে না আরিশার সাথে। আরিশা ওর দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। মুখে কুলু পেটে এগিয়ে এলো প্রিয়ম। একেবারে 2-3 স্তর নিচে পড়ে যাওয়া শাড়ির ভাঁজে নিচ হতে একটা জলপাই রঙের কাঞ্জিবরম শাড়ি বের করলো। চকচকে দৃষ্টিতে তাকালো আরিশা। বেশ মনে ধরল শাড়িটা। কখন যে এত সুন্দর শাড়িটা ও হাত থেকে নামিয়ে রাখলো কে জানে, নাকি প্রিয়ম পছন্দ করেছে বলে এত সুন্দর লাগছে আরিশার চোখে। প্রিয়ম গোমড়া মুখে শাড়িটা এগিয়ে দিল ওর দিকে, কিন্তু আরিশা সেটা মিষ্টি হেসে নিল। প্রাণনেশা মোবাইল টিপা বাদ রেখে উঠে দাঁড়ালো। এমনিতেও বেশিক্ষণ এক জায়গায় বসে থাকার অভ্যেস নেই ওর। বিরাট দোকানের প্রতিটা সেন্টার ঝকঝকা ফকফকা আলোয় সজ্জিত, তবে দোকানের পরিপ্রেক্ষিতে অতটা কাস্টমার নেই। হয়তো ওরা একটু সকাল করেই বেরিয়েছে তাই। প্রাণনেশা হেঁটে হেঁটে সাজিয়ে রাখা শাড়িগুলো দেখছিল। একটা মনোরম রেড ভেলভেট শাড়িতে চোখ আটকালো ওর। হাসি মুখে এগিয়ে গেল প্রাণনেশা। ক্রিমসম রেড ভেলভেট শাড়িটা হাতে দিতেই ওপাশ থেকে একজন টেনে ধরল সেটা। প্রাণনেশা হকচকিয়ে তাকালো সেই দিকে। ওপাশের মানুষটা তবদা খেয়ে তাকালো ওর দিকে। পরিচিত মুখ দেখেই প্রাণনেশা অবাক হয়ে আওড়ালো, জিন্নাত! প্রাণ! চিল্লিয়ে বলল সে। দৌড়ে এসে জাপটে জড়িয়ে ধরল প্রাণনেশাকে। প্রাণনেশা ফ্যাল দৃষ্টিতে তাকালো সেই দিকে। মেয়েটা মুখ লটকে বলল, কিরে, আমাকে দেখে মনে হয় আকাশ থেকে পড়লি? খুশি হোসনি আমাকে দেখে? তুই কোত্থেকে? আর খুশি হব না কেন? কতদিন পর দেখলাম তোকে। আমার কিউট বেস্টি, দিনে দিনে তো পাল্লা দিয়ে সৌন্দর্য বাড়ছে তোর। কি মাখিস বলতো? লজ্জা পেল সে। বাহুতে আলতো থাপ্পড় দিয়ে বলল, ধুর, কি যে বলিস না। এত ক্রিম ময়শ্চারাইজার মেখেও তোর চেয়ে বেশি সুন্দর হতে পারিনি। প্রাণনেশা হাসল। জিন্নাতের গাল টেনে দিয়ে বলল, দেশে কখন আসলি? বিয়ের পরই তো জামাই নিয়ে ইটালি উড়াল দিয়েছিলি। এই তো 1 মাসের মতো হয়েছে। এতদিন? আর আমি জানতেও পারলাম না। আমার খবর জানবি কি করে তুই? কোনো দিন নিজে থেকে ফোন দিয়ে খোঁজ নিয়েছিস? আমিই তো সবসময় নিজে থেকে মেসেজ দিতাম তোকে। তারপর আমি যখন নিজে থেকে যোগাযোগ করা বন্ধ করে দিলাম, তুইও হারিয়ে গেলি। তুই তো জানিস আমি কেমন। তবুও যোগাযোগ বন্ধ করে দিলি কেন? ভ্রু নাচিয়ে বলল প্রাণনেশা। মুচকি হাসে জিন্নাত। কোমল স্বরে বলল, আসলে আমি কনসিভ করার পর আমার বডিতে অনেক কমপ্লিকেশন দেখা দেয়। অনেক হার্ড একটা টাইম পার করছিলাম। এত কিছু সামলে তোর সাথে কথা বলা আর হয়ে ওঠেনি। পরে তোর সাথে কথা বলার চেষ্টা করেও পারিনি, কারণ তোর নাম্বার হারিয়ে ফেলেছিলাম। ওয়াও, বেবি হয়েছে? ছেলে না মেয়ে? উচ্ছ্বসিত হয়ে বলল প্রাণনেশা। মেয়ে, দাঁড়া তোকে দেখায়। বলেই জিন্নাত অন্য দোকানে দাঁড়িয়ে থাকা একজন ছেলেকে ডাক দিল। ছেলেটা এক পলক সেদিকে তাকিয়ে জিন্নাতের হাত বাড়িয়ে ডাকা দেখে ধীর পায়ে এসে পৌঁছালো সেখানে। নিরেট কণ্ঠে বলল, কি? আমার বেস্টির সাথে পরিচয় হও। ও হচ্ছে প্রাণ। সালাম দেয় প্রাণনেশা। ছেলেটা সালাম নিয়ে হেসে বলল, আরে তুমিই তাহলে জিন্নাতের প্রাণ? প্রাণনেশা মাথা নাড়ালো। হাসি মুখে 2-4টে কথা হলো ওদের মাঝে। ছেলেটার কোলে গুটিয়ে থাকা বাচ্চা মেয়েটাকে হাত বাড়িয়ে কোলে নিল প্রাণনেশা। ছোট ব্ল্যাঙ্কেটে মোড়ানো একটা তুলতুলে পুতুলের মতো শরীর। প্রাণনেশা হাসি মুখে বলল, ওর বয়স কত রে?
6 মাস। প্রাণনেশা বাচ্চাটাকে বুকে নিয়ে কথা বলছিল ওদের সাথে। দূর থেকে প্রত্যুষ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ওদের দিকে। প্রাণনেশা যেখানে যাবে সেখানেই বন্ধু বানাবে। মানুষের সাথে অল্প সময়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যেতে পারে ও। সেদিক থেকে প্রত্যুষ ওর বিপরীত মেরুর। মানুষের সাথে কথা বলা, সাক্ষাৎ করা বড়ই বিরক্তিকর মনে হয় ওর কাছে। যদি প্রত্যুষ থেকে জিজ্ঞেস করা হয় দুনিয়ার সবথেকে বিরক্তিকর কাজ কি, প্রত্যুষ নিঃসন্দেহে বলবে মানুষের সাথে বন্ধুত্ব করা। হতাশ ভঙ্গিতে মাথা নাড়িয়ে এগিয়ে গেল প্রত্যুষ। ওদের কাছে গিয়ে কারোর দিকে না তাকিয়ে প্রাণনেশাকে উদ্দেশ্য করে বলল, প্রাণ, তোকে ডাকছে সবাই। আরিশার শাড়ি কেনা শেষ, তোর জন্য কিনতে হবে, তাড়াতাড়ি আয়। প্রাণনেশা চমকে তাকালো। প্রত্যুষ কোত্থেকে টপকালো টের পেল না তা। সামনে দুজনের দিকে তাকিয়ে দেখলো ওরা বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। প্রাণনেশা কিছু বলার আগেই জিনাত এক্সাইটেড হয়ে বলল, এটা কে প্রাণ, তোর হাজবেন্ড? প্রাণনেশা জিভ কামড় দিয়ে দুপাশে মাথা নাড়ায়। প্রত্যুষ হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে। প্রাণনেশা ঢোক গিলে বলে, কি বলছিস এসব? উনি প্রত্যুষ ভাই, আমার হাজবেন্ড না। প্রাণনেশা ঢোক গিলল ফের। মেয়েটা বেফাস, কোনো কিছু না বললেই হয়। প্রচুর উল্টোপাল্টা বকে মেয়েটা। প্রাণনেশার ভাবনায় এক মুঠো ছাই ঢেলে দিল। জিন্নাত গমগমে স্বরে বলে উঠল, ও তাহলে এই সে? ছি ছি, প্রাণনেশা, তুই এখনও এই ঠক ছেলেটার সাথে ঘুরছিস? ছেলেটা না তোকে কত কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে, তবুও তুই লাজ লজ্জা ছেড়ে কথা বলছিস ছেলেটার সাথে? আর আপনার লজ্জা করছে না আমার বান্ধবীর সাথে কথা বলতে? ও না হয় আপনাকে অতিরিক্ত ভালোবাসে, তাই ফেরাতে পারছে না আপনাকে। আপনি কোন মুখে কথা বলছেন? ওর পুরো জীবনটা নষ্ট করে দিয়ে ওর চোখে চোখ মেলাতে খারাপ লাগছে না আপনার? কথা বলা শেষ করে বড় বড় শ্বাস ফেলল জিন্নাত। প্রাণনেশা কপাল চাপড়ালো। প্রত্যুষ বিহ্বল বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। এতগুলো কথার পরিপ্রেক্ষিতে কি বলবে ভেবে পাচ্ছে না। প্রাণনেশা অসহায় স্বরে বলল, চুপ কর মা, কেন আমার মান সম্মান খেয়ে নিচ্ছিস? তোর মান সম্মান আছে, ছ্যাঁচড়া কোথাকার? এই ঠক ছেলেটার জন্য এখনো বিয়ে করিসনি তুই, কিন্তু সেই তো বউ বাচ্চা নিয়ে সুখেই আছে। প্রাণনেশা অসহায় দৃষ্টিতে তাকালো ওর দিকে। প্রত্যুষ জীব নিষ্পিস করলো কিছু বলার জন্য, কিন্তু মানুষকে উত্তর দেওয়ার অভ্যেস নেই ওর, তাই বলতে পারল না কিছু। জিন্নাত আবার কিছু বলতে যাবে তার আগে ওর হাজবেন্ড থামালো ওকে। প্রাণনেশা মনে প্রাণে শখানেক ধন্যবাদ দিল ছেলেটাকে। প্রত্যুষের দিকে তাকিয়ে বলল, প্রত্যুষ ভাই, ও জিন্নাত আমার ভার্সিটির বেস্ট ফ্রেন্ড, আর পাশের জন ওর হাজবেন্ড। কোলের বাচ্চাটাকে দেখিয়ে বলল ওর বেবি। প্রত্যুষের সাথে আঁক বাড়িয়ে করমর্দন করল ছেলেটা। জিন্নাতের দিকে চোখ পড়তেই মুখ বাঁকালো ও। প্রত্যুষ থমথমতো খায়। প্রাণনেশার দিকে তাকিয়ে ধরফড় করে বলল, আয় না, অপেক্ষা করছে তো সবাই। আশ্চর্য, আপনি এমন করছেন কেন? কতদিন পর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে আমার, একটু কথা বলি, খেকিয়ে বলল জিন্নাত। প্রত্যুষ নাক ফুলালো। মেয়েটা যা তা ব্যবহার করছে ওর সাথে, কিন্তু ও উত্তর দিতে পারছে না। প্রত্যুষ হাঁসফাঁস করে তাকালো প্রাণনেশার দিকে। প্রাণনেশা চুমুকায় ছোট বাচ্চাটার কপালে। জিন্নাতের কোলে দিয়ে বলল, যাই রে জিনু, ভাইয়ারা অপেক্ষা করছে, তুই কিন্তু ভাইয়াকে নিয়ে আসবি বিয়েতে। আমি অপেক্ষা করব, আসবেন ভাইয়া। ওকে শালিকা, মাথা নাড়িয়ে বলল ছেলেটা। প্রাণনেশা হেসে বিদায় নেয়। ফিরে আসার আগে জিন্নাতকে বলে এলো রেড ভেলভেট শাড়িটা যাতে ও নেয়। বান্ধবীর জন্য এইটুকু স্যাক্রিফাইস করতে পারবে প্রাণনেশা। জিন্নাত মিষ্টি হেসে মাথা নাড়ায়। প্রাণনেশার পাশাপাশি হাঁটছে প্রত্যুষ। মুখ কালো করে পা মেলাচ্ছে ওর সাথে। প্রত্যুষ কোনা চোখে তাকালো ওর দিকে, বলল, শাড়িটা পছন্দ হয়েছিল তোর? হ্যাঁ, ভালো লেগেছিল। থাক, ওই নিক। ক্ষণকাল চুপ থাকলো প্রত্যুষ। পরক্ষণে গম্ভীর স্বরে বলল, তোর